তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে তোমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের কোনো একটা সাবজেক্টে অনার্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের টোটাল কত পার্সেন্টেজ নম্বর দরকার এবং যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টে কত নম্বর দরকার সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, পাস কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য কত নম্বর দরকার এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করব, একজন স্টুডেন্ট কটি সাবজেক্টে কতগুলি কলেজে আবেদন করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। তোমাদের অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করার আগে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। প্রথম যে বিষয়, কবে থেকে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে পারে। তোমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছো যে তোমাদের জুন মাস থেকে অ্যাডমিশন প্রসেস অর্থাৎ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে পারে। তবে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তৈরি করা হয়েছে তোমাদের অ্যাডমিশনের জন্য, তোমরা জানো যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমাদের অ্যাডমিশন করানো হবে, সেখানে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। তোমরা দেখবে সেই পোর্টালে তোমরা যদি ভিজিট করো অর্থাৎ সেই ওয়েবসাইটে তোমরা যদি যাও, সেই ওয়েবসাইটটা কিন্তু ঘুরছে, অর্থাৎ সেখানে কিন্তু কাজ চলছে। সরকারের পক্ষ থেকে সেখানে কাজ করা হচ্ছে ওয়েবসাইটে এবং ওয়েবসাইটটাকে নাকি আরও উন্নত মানের তৈরি করা হচ্ছে যাতে তোমাদের একাধিক সুবিধা দেওয়া যায় অ্যাডমিশনের সময়। আগে কি হতো, আগে কলেজ ভিত্তিক অ্যাডমিশন হতো, এখন কিন্তু আর কলেজ ভিত্তিক নয়, এখন একটা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের টোটাল 16টা টপ ইউনিভার্সিটিকে রাখা হয়েছে এবং সেই ইউনিভার্সিটির আন্ডারে 400-র বেশি কলেজ আছে। সেই কলেজে তোমরা ওই একটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। আর এই আবেদন প্রক্রিয়া যেটা তোমরা জানতে পাচ্ছ, আমিও যেটা বিভিন্ন সূত্র মারফত জানতে পাচ্ছি যে জুন মাসের 20 তারিখের পর থেকে হতে পারে। তবে গতকাল থেকে দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে কিন্তু কাজ চলছে বলে মনে হচ্ছে, তাহলে কিন্তু আরও আগে শুরু হয়ে যেতে পারে। এর কারণ হিসাবে একটা বলি যে আগে কি দেখা যেত, কিছু বছর আগে যে যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতো তার 1 সপ্তাহের মধ্যে কিন্তু কলেজগুলো অ্যাডমিশনের জন্য ফর্ম দেওয়া শুরু করত। কিন্তু এখন কি হচ্ছে, এখন যেহেতু একটা সেন্ট্রালাইজ প্রসেস শুরু হয়েছে তাই একটু লেটে অ্যাডমিশনটা হচ্ছে। তবে গত বছর ওয়েবসাইট তৈরি করা হয়েছিল বলে একটু দেরি হচ্ছিল, তবে এবছর যেটা অনুমান করা যাচ্ছে যে আরও আগে হয়তো তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তোমরা সঙ্গে থাকো, যখনই তোমাদের ফর্ম ফিল আপের জন্য নোটিশ দেওয়া হবে তোমাদের আমি জানিয়ে দেব। পরের গুরুত্বপূর্ণ বিষয় যে কত নম্বর পেলে একটা সাবজেক্টে অনার্স পাওয়া যায়, সেইটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে একটা সিস্টেম অনুযায়ী। ধরো এ একটা কলেজ আছে, ভালো করে বুঝবে, ধরো এ একটা কলেজ আছে, এই কলেজটায় তুমি অ্যাডমিশন নিতে চাইছো। তুমি পেয়েছো কত নম্বর, তুমি পেয়েছো 90% নম্বর পেয়েছো এবং কোনো একটা সাবজেক্টে তুমি অ্যাডমিশন নিতে চাইছো। তুমি বলবে যে স্যার আমি 90% নম্বর পেয়েছি, আমি কি ওই কলেজটায় ওই সাবজেক্টে ধরো ইংলিশে আমি অনার্স করব, বা আমি ম্যাথে অনার্স করব, বা আমি হিস্ট্রিতে অনার্স করব, আমার 90% নম্বর আছে, আমি ওই এ কলেজটায় অ্যাডমিশন নিতে চাইছি, আমি কি ওই কলেজে অনার্সে চান্স পাবো? এখানে বলে রাখি যে এখানে তোমাকে চান্স পাওয়ার জন্য শুধু নম্বর নয়, সেই কলেজের সিট সংখ্যা এবং কতজন আবেদন করছে এবং তাদের কত নম্বর আছে সেটা কিন্তু নির্ভর করছে। যেমন তোমাকে আমি বলছি, ধরো এ একটা কলেজ, আমি ধরে নিচ্ছি একটা আশুতোষ কলেজ অর্থাৎ রেপুটেড কলেজ, তোমরা জানো কলকাতা আশুতোষ কলেজ আছে, সেখানে তুমি হিস্ট্রি অনার্সে ভর্তি হতে চাইছো। আমি তোমাকে বলছি ধরো তোমার 60টা সিট আছে, সেই কলেজে 60টা সিট আছে, সেই 60টা সিটের জন্য ধরো তোমার 2000 জন স্টুডেন্ট বা তারও বেশি, 2000 জন স্টুডেন্ট মিনিমাম বললাম, মিনিমাম 2000 জন স্টুডেন্ট
ফর্ম ফিল আপ করে নিয়েছে এবং এই 2000 জন স্টুডেন্টের মধ্যে যেসব এমন স্টুডেন্ট আছে যে 2000 জন স্টুডেন্টের মধ্যে এমন 200 জন স্টুডেন্ট আছে বা 150 জন স্টুডেন্ট আছে যাদের নম্বর 95%-এর বেশি, তাহলে একটু ভেবে দেখো বিষয়টা। সেই কলেজটা কি করবে যে দেখছে যে এখানে 150 জন ফর্ম ফিল আপ করেছে যাদের 95%-এর বেশি নম্বর আছে, তাহলে কি তোমার সেক্ষেত্রে চান্স পাওয়া যাবে না? তুমি 90% পেয়ে থাকতে পারো, তোমার নম্বরটা অনেক, সেটা অনেক, কিন্তু তোমার যারা ফর্ম ফিল আপ করেছে তাদের নম্বরটা হয়তো আরও হাই, ঠিক আছে? সেই কারণে কিন্তু তোমাকে ওয়েটিং লিস্টে থাকতে হবে, তোমাকে পরের মেরিট লিস্টের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, প্রথমে তুমি চান্স পেলে না। আবার দেখা গেল যে এমন একটা কলেজ ধরো বি একটা কলেজ, ঠিক আছে, বি একটা কলেজ আমি ধরে নিলাম বঙ্গবাসী কলেজ। এই কলেজে ধরো তুমি ফর্ম ফিল আপ করলে সেই 90% নম্বর নিয়ে ফর্ম ফিল আপ করলে তোমার ইচ্ছা ইংলিশ অনার্সে তুমি অ্যাডমিশন নেবে। ধরো এই কলেজেও সেম 60টা ধরো সিট আছে এবং সেখানে যারা ফর্ম ফিল আপ করেছে সেখানেও 2000 জন ফর্ম ফিল আপ করে দিয়েছে, সেখানেও 2000 জন ফর্ম ফিল আপ করেছে। তবে সেখানে যারা ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকের নম্বর, অর্থাৎ প্রথম 100 জনের নম্বর 90% বা 90%-এর কাছাকাছি নম্বর হচ্ছে 100 জনের, তাহলে তখন কিন্তু তোমার প্রথম লিস্টেই চান্স হবে। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাইছি যে পার্সেন্টেজ দিয়ে কিছু হবে না, সেই কলেজে তোমার যতজন ফর্ম ফিল আপ করছে সেই ফর্ম ফিল আপ অনুযায়ী তোমার একটা র্যাঙ্ক তৈরি হবে এবং সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি বুঝতে পারবে যে তুমি ওই কলেজে চান্স পাবে কিনা। অর্থাৎ অনেক ভালো ভালো নম্বর পেয়েও কিন্তু ভালো কলেজে অনেক সময় চান্স পাওয়া যায় না। তার কারণ হচ্ছে এই সীমিত সংখ্যক সিট, এবং সেই সিটটা যদি ফিল আপ হয়ে যায় তখন তুমি চান্স পাবে না। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে তাহলে স্যার আমরা কত নম্বর পেলে একটা কলেজে অনার্স নিয়ে চান্স পেতে পারি? দেখো, আমি তোমাদের এটা জাস্ট উদাহরণ হিসাবে দেখালাম, তোমাদের একটা আমি অনুমান দিচ্ছি যে তুমি যদি 80% থেকে 90% নম্বর পেয়ে থাকো, 80% থেকে 90% নম্বর পেয়ে থাকো, মোটামুটি তোমরা খুব ভালো কলেজে কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে অ্যাডমিশন পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে হয়তো একটু অপেক্ষা করতে হবে, অর্থাৎ প্রথম লিস্টে তুমি আসছো না, অর্থাৎ প্রথম লিস্টে তোমার নাম আসছে না, তোমাকে মানে ওয়েটিং লিস্টে দেওয়া হলো, তোমাকে পরবর্তী মেরিট লিস্টের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ সেকেন্ড বা থার্ড মেরিট লিস্টের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। তবে এমনও অনেক কলেজ আছে যেখানে 70% এবং 60% নম্বরেও কিন্তু অনার্স পাওয়া যায়। অর্থাৎ তোমাকে এই অনার্স পাওয়াটা নির্ভর করছে সেই কলেজে কত সিট আছে, কতজন মানে স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে এবং সেই কলেজটা কোথায় অবস্থিত। যদি শহরাঞ্চলে খুব রেপুটেড কলেজ হয় যেখানে বেশি ছাত্রছাত্রী যেতে পারছে, সেই সব কলেজে অনেক ভিড়, সেখানে কিন্তু তোমাকে একটু অপেক্ষা করতে হবে যদি কম নম্বর থেকে থাকে। এমনিতে তুমি 80 থেকে 90% নম্বর পেলে একটা ভালো কলেজে তুমি অনার্স নিয়ে অ্যাডমিশন নিতে পারো এবং মিনিমাম 60 থেকে 70% নম্বর পেলেও কোনো সাবজেক্টে অনার্স নিয়ে অ্যাডমিশন নেওয়া যায়। এবারে নম্বরটা একটু হিসাব করে দেখাই। 60% নম্বর মানে কি, তোমার হচ্ছে 5টা সাবজেক্ট, সেখানে 6 5 6 30, অর্থাৎ 300 নম্বর। অর্থাৎ 70% মানে কি 5 ইন্টু হচ্ছে তোমার হচ্ছে 70, 5 7 35, অর্থাৎ 300 থেকে 350 নম্বর পেলেও অনেক কিন্তু কলেজে অনার্সে কিন্তু অ্যাডমিশন নেওয়া যায়। তবে এটা বললাম যে তোমার হয়তো পছন্দের কলেজ সেটা নাও হতে পারে, ঠিক আছে। পরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাস কোর্সে কি প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবে, অর্থাৎ পাস কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য কত নম্বর লাগে। দেখো, পাস কোর্সে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু এখানে নির্দিষ্ট কোনো নম্বর নেই। তুমি যদি 280 বা 300 কমও নম্বর পাও, ভালো করে শুনবে, তুমি যদি এইচএস পরীক্ষায় 5টা সাবজেক্টে 300 কমও নম্বর পাও, তুমি কিন্তু পাস কোর্সে, যেটাকে বর্তমানে নাম দেওয়া হয়েছে এমডিসি কোর্স, সেই পাস কোর্সে তুমি অ্যাডমিশন নিতে পারবে।
তবে একটা বিষয় যে তুমি হয়তো পছন্দের কলেজে প্রথমেই অ্যাডমিশন নিতে পারবে না, কারণ প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু আর অনার্সে অ্যাডমিশন নেবে না। এমন অনেক স্টুডেন্ট আছে যারা খুব বেশি নম্বর পেয়েছে, তার সত্ত্বেও তারা পাস কোর্সে অ্যাডমিশন নেবে, অর্থাৎ তারা 3 বছরের মধ্যে গ্র্যাজুয়েশনটা যা হোক করে শেষ করতে চাইছে ডিগ্রি পাওয়ার জন্য। তাদের লক্ষ্যটা অন্য, তারা হয়তো কোনো আরও অন্য মানে চাকরির জন্য পড়াশোনা করবে, সেই কারণে তারা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চাইছে। তাই অনেক ভালো স্টুডেন্টও, অর্থাৎ অনেক নম্বর পেয়ে আছে এমন স্টুডেন্টও কিন্তু পাস কোর্সে অ্যাডমিশন নেবে। অর্থাৎ খুব ভালো স্টুডেন্ট মানেই সে অনার্সে পড়বে এমন নয়। তোমরা দেখেছো মাধ্যমিক থেকে যখন 11-এ গেছো, অনেক স্টুডেন্ট ভালো নম্বর পেয়েও আর্টস নিয়েছে, প্রত্যেকে সায়েন্সের দিকে যায়নি। সেইভাবে কলেজেও কিন্তু এটা প্রত্যেকে ভালো নম্বর পেলেও প্রত্যেকে কিন্তু অনার্স নেবে না, কারণ 4 বছরের ঝামেলায় অনেকে যেতে চায় না। 3 বছরের তার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা হলে সে সেই সার্টিফিকেটটা কাজে লাগিয়ে কোনো কর্মজীবনে প্রবেশ করবে। তাই মানে ভালো নম্বর মানেই সে অনার্স নেবে এটা কিন্তু নয়। তাই তোমার হচ্ছে যে কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে হয়তো অপেক্ষা করতে হতে পারে, তবে তুমি এইচএস পাস করেছো মানেই তুমি কলেজে অ্যাডমিশন নিতে পারবে, এটুকু নিশ্চিত। পরের যে গুরুত্বপূর্ণ বিষয়, কটি সাবজেক্টে আবেদন করা যাবে। দেখো, একটা স্টুডেন্ট কলেজে অ্যাপ্লাই করার জন্য 25টা কোর্সে আবেদন করতে পারে, অর্থাৎ 25টা কোর্সে টোটাল আবেদন করতে পারবে, এবং সেটা একটা কলেজে হতে পারে, 5টা কলেজে হতে পারে, 10টা কলেজে হতে পারে। অর্থাৎ একটা স্টুডেন্ট টোটাল 25টা কোর্সে আবেদন করতে পারবে। ধরো সে ইতিহাস অনার্স নিয়েছে, তার সঙ্গে কম্বিনেশানটা আলাদা, দুটো মাইনর সাবজেক্ট রেখেছে, সেটা হিস্ট্রি মানে ইতিহাসে অনার্স নিল, সে বেঙ্গলি এবং জিওগ্রাফি ধরো মাইনর রাখলো। আবার ধরো আরেকটা আবেদন করলো, সেখানেও ইতিহাস অনার্স, কিন্তু সেখানে মাইনর সাবজেক্ট হিসাবে অন্য সাবজেক্ট রাখলো, রাষ্ট্রবিজ্ঞান রাখলো, শিক্ষা বিজ্ঞান রাখলো। এইভাবে একটা স্টুডেন্ট 25টা কোর্সে আবেদন করতে পারবে। আবার ধরো কেউ জেনারেলে ভর্তি হবে পাস কোর্সে, সে 3টে সাবজেক্ট নিল, আবার অন্যটায় আরেকটা 3টে সাবজেক্ট চেঞ্জ করে নিল। এইভাবে টোটাল 25টা কোর্সে আবেদন করা যাবে। সেক্ষেত্রে তোমরা একটা কলেজে করতে পারো, বা 25টা কলেজে করতে পারো, বা 5টা, 4টে, 10টা কলেজে তোমরা 25টা কোর্সে আবেদন করতে পারো। আর এই আবেদন করার জন্য কোনো টাকা লাগে না। যখন তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, যখন তোমার অ্যাডমিশনের জন্য নাম আসবে, তখন তুমি অ্যাডমিশন নেবে যখন, তখন টাকা লাগবে, তার আগে কিন্তু টাকা লাগে না। আশা করি আজকে এই তথ্যগুলো তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের এই কলেজ অ্যাডমিশন সম্পর্কে কোনো প্রশ্ন যদি থেকে থাকে কমেন্টে জানাবে, পরবর্তী ভিডিওয় তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব।